সালান যখন আলভিরার ঘাড়ের বাঁক বরাবর নিজের ঠোঁট দিয়ে এক গভীর তৃষ্ণা মেটাতে ব্যস্ত, ঠিক তখনই আলভিরার ক্লাস ব্যাগের ভেতর থাকা ফোনটা সজোরে বেজে ওঠে। আরসালান বিরক্তিতে ভ্রু কুঁচকে আলভিরা ছেড়ে দেয় না, আরও শক্ত করে ধরে রাখে। আলভিরা কাঁপতে কাঁপতে কোনো মতে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে স্ক্রিনে ইলমা নামটা ভাসছে। আরসালান আলভিরার কানে নিজে গরম নিঃশ্বাস ফেলে ফিস ফিস করে বলে, ধরো ফোনটা, কিন্তু মনে রাখবে তোর গলায় যেন একটু কাঁপুনি না থাকেন, নয়তো আমি যা শুরু করবো সেটা সামলানোর ক্ষমতা তোর নেই। আলভিরা ভয়ে ঢোক গেলে ফোনটা রিসিভ করে কানের কাছে নেয়। ওপাশ থেকে ইলমার চঞ্চল গলা ভেসে আসে, হ্যালো ভাবি, তুমি কই আছো? আমরা তো তোমাকে পুরো পার্টিতে খুঁজছি, ভাইয়াকেও কোথাও দেখছি না। আলভিরা আরসালানের চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করে। আরসালান তখন তার এক হাত আলভিরার কোমরের নিচে দিয়ে ড্রেসের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তার আঙুলগুলো আলভিরার মসৃণ চামড়ায় খেলা করছে। আলভিরা যন্ত্রণা আর উত্তেজনায় নিজের ঠোঁট কামড়ে ধরে অস্পষ্ট স্বরে বলে, ইলমা, আমি আসলে একটু অসুস্থ বোধ করছিলাম, তাই ফ্রেশ হতে এসেছি। আসছি আমি, একটু সময় লাগবে। ইলমা উপাস থেকে সন্দেহজনক গলায় বলে, তোমার গলা এমন শোনাচ্ছে কেন ভাবি? আছো তো, আমি কি আসবো ওখানে? আলভিরা দ্রুত বলে ওঠে, না না, আসতে হবে না, আমি ঠিক আছি, জাস্ট 2 মিনিট। ফোনটা কেটে দিয়ে আরসালান আলভিরার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। তার চোখে এখন এক পৈশাসিক বিজয় উল্লাস। আরসালান এবার আলভিরার বডিগন ড্রেসটা এক ঝটকা অনেকটা নিচে নামিয়ে দেয়। তার ঠোঁট এখন আলভিরার উন্মুক্ত হৃৎপিণ্ডের স্পন্দন যেখানে হচ্ছে সেখানে গিয়ে থামে। আরসালানের চাহনি আলভিরাকে যেন জীবন্ত পুড়িয়ে দিচ্ছে। ফোনটা ফ্লোরে আছাড় দেওয়ার শব্দে আলভিরা চমকে ওঠে, কিন্তু আরসালানের শক্ত হাতের বাঁধন তাকে 1 ইঞ্চিও সরতে দেয় না। মার্বেল স্ল্যাবের ওপর আলভিরার উন্মুক্ত উরু দুটো আরসালানের স্যুটের রুক্ষ কাপড়ে ঘর্ষণে লাল হয়ে উঠেছে। আরসালান আলভিরার ড্রেসের ওপরের অংশটা প্রায় কোমরের কাছে নামিয়ে আনে। আলভিরার দুধে আলতা বক্ষ আজ আরসালানের অবাধ্য নেশার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে। আরসালান তার মুখটা আলভিরার বুকের কাছে ঢুকিয়ে দেয়। উত্তপ্ত ঠোঁট আর কামড়ের দাগগুলো আলভিরার মসৃণ চামড়া এক নিষিদ্ধ মানচিত্র তৈরি করেছে। আলভিরা 2 হাতে আরসালানের চওড়া কাঁধ খামচে ধরে আছে, মুখ দিয়ে অস্পষ্ট গোঙানি বের হচ্ছে। আরসালান, আর না, কেউ দেখে ফেলবে, ইলমা হয়তো এদিকে আসছে। আরসালান মুখ তুলে আলভিরার চোখের দিকে তাকায়। চোখে তখন কোনো দয়া নেই, আছে কেবল এক আদিম ক্ষুধা। আরসালান এবার আলভিরাকে মার্বেল স্ল্যাব থেকে নামিয়ে সরাসরি দেওয়ালের সাথে দাঁড় করিয়ে দেয়। আলভিরা একটা পা নিজের কোমরের পাশে তুলে নেয়। আলভিরা বডিগন ড্রেসটা এখন তার কোমরের কাছে তলা পাকিয়ে আছে। আরসালানের হাত আলভিরার শরীরের প্রতিটি সংবেদনশীল জায়গায় বিচরণ করছে, যেন সে আজ আলভিরা আত্মার উপর নিজের নাম লিখে দিতে চাইছে। ওয়াশরুমের নিস্তব্ধতা চিরে শুধু তাদের দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ আর আরসালানের স্যুটের কাপড়ের ঘর্ষণ শোনা যাচ্ছে। আরসালান আলভিরার ঠোঁটে আবার কামড় বসিয়ে দেয়। তার স্বাদ নেওয়ার জন্য সে ব্যাকুল। আলভিরার সারা শরীর থরথর করে কাঁপছে। বুঝতে পারছে আরসালান আজ তাকে কোনোভাবে রেহাই দেবে না। ঠিক তখনই বাইরে করিডোরে হিলজুতো শব্দ শোনা যায়। কেউ একজন ওয়াশরুমের দিকে আসছে। আলভিরা আতঙ্কে জমে যায়, কিন্তু আরসালান তার উন্মাদনা থামায় না। আলভিরাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে পিষে ধরে, যেন বাইরের বিপদ তার আসক্তিকে আরও বাড়িয়ে দেয়। বাইরের করিডোরে হিলজুতো শব্দটা একদম দরজার কাছে এসে থেমে যায়। আরসালান তখন আলভিরার গলার নিচে নিজের অধিকারের চিহ্ন আঁকতে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে দরজায় 2বার টোকা পড়ে। ভাবি, তুমি কি ভেতরে আছো? অনেক দেরি হচ্ছে, তুমি কি বেরোবে? বাড়ি থেকে ইলমার উদ্বেগ কণ্ঠস্বর ভেসে আসে। আরসালান থেমে যায়। তার কপালে তখন উত্তেজনা বিন্দু বিন্দু ঘাম। আরসালান আলভিরার ঠোঁটে আঙুল চেপে ইশারা করে একদম চুপ থাকতে। তারপর সে নিজেই আলভিরার ড্রেসটা টেনে কাঁধের ওপর তুলে দেয়। আলভিরা কোনো মতে নিজের গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, ইলমা, আমি আসছি, আমার একটু বেশি সময় লাগছে, তুমি বরং নিচে যাও, আমি 2 মিনিটেই আসছি। ইলমা কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কিন্তু হিল জুতোর শব্দটা আস্তে আস্তে দূরে মিলিয়ে যায়। আরসালান এক চোটে আলভিরাকে দেওয়াল থেকে সরিয়ে নেয়। চোখে তখন এক পৈশাসিক শান্ত ভাব। আলভিরা নিজে কোনো মতে গুছিয়ে নিয়ে আরসালানের সাথে ডান্স ফ্লোরে ফিরে আসে। মিউজিকের সুর এখন অনেক বেশি রোমান্টিক আর ধীর। আরসালান সবার সামনে অত্যন্ত উদ্ধতভাবে আলভিরার কোমরে 2 হাত দিয়ে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। আলভিরা অনুভব করে আরসালানের বলিষ্ঠ বাহু তাকে পিষে ফেলছে। ট্রান্সের প্রতিটি স্টেপে আরসালান তার শরীরের পুরো ভার আলভিরার উপর দিয়ে দিচ্ছে। আরসালান আলভিরার পিঠের উপর নিজের আঙুলগুলো এমনভাবে চালাচ্ছে যে আলভিরার সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। লজ্জা আর অস্বস্তিতে আরসালানের বুকের ওপর মাথা ঠেকিয়ে দেয়। আরসালান তার একটা হাত আলভিরার চিবুকে রেখে মুখটা উঁচিয়ে ধরে। সবার সামনে সে আলভিরার কপালে এক দীর্ঘ চুম্বন দেয়। ঠিক তখনই হলের বাইরের কাঁচ ভেঙে পড়ার প্রচণ্ড শব্দ পুরো ক্লাবে আতঙ্কে ছড়িয়ে পড়ে। ডান্স ফ্লোরের ঠিক মাঝখানে আরসালান আলভিরাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে নাচছিল। কিন্তু শব্দটা কানে আসতে আরসালানের শরীরের পেশিগুলো মুহূর্তেই টান টান হয়ে ওঠে।
আলভিরাকে এক ঝটকায় নিজের পেছনে টেনে দেয়। হঠাৎ চারিদিকে আলো নিভে যায়, অন্ধকার চিরে আগুনের ফুলকির মতো কয়েকটা বুলেটের শব্দ শোনা যায়। ক্লাবে থাকা মহিলারা চিৎকার করে এদিক ওদিক ছুটতে শুরু করে। ইরিনা ইলমারাও তখন দূরে একটা কোনায় দাঁড়িয়ে আতঙ্কে জমে গেছে। আরসালান কোমরের আড়াল থেকে নিজের অটোমেটিক পিস্তলটা বের করে আলভিরাকে এক কোনায় স্তম্ভের আড়ালে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এখান থেকে একদম নড়বি না, মাথা নিচু করে থাকবি। পর মুহূর্তেই ক্লাবের প্রধান প্রবেশদ্বার দিয়ে মুখোশকারী একদল ভেতরে ঢুকে পড়ে। তারা এলোপাথারি গুলি চালাচ্ছে। আরসালান সজোরে টেবিল উল্টো দিয়ে পজিশন নেয়। অন্ধকারের মাঝেও তার চোখ দুটো শিকারী বাঘের মতো জ্বলছে। বুম বুম। আরসালান নিখুঁত নিশানায় দুজন হামলাকারী ফ্লোরে লুটিয়ে পড়ে, কিন্তু হামলাকারীর সংখ্যা অনেক বেশি। আলভিরা দেখতে পায় একজন হামলাকারী আরসালানের অলক্ষ্যে পেছন থেকে তার দিকে বন্দুক তাক করেছে। আলভিরা চিৎকার করে ওঠে, আরসালান, আপনার পেছনে। কথাটা শেষ হওয়ার আগে আরসালান বিদ্যুৎ গতিতে ঘুরে মেঝেতে স্লাইড করে গুলি চালায়। হামলাকারীর বুকের মাঝখানে বুলেট বিঁধে যায়, কিন্তু পাল্টা গুলিতে আরসালানের কাঁধে একটা বুলেটের আঁচল লাগে। সাদা শার্টের ওপর দিয়ে রক্ত চুইয়ে পড়তে শুরু করে। রক্ত দেখে আলভিরার কলিজা শুকিয়ে যায়, কিন্তু আরসালানের মধ্যে কোনো বিকার নেই। সে যেন এক জ্যান্ত শয়তান, যে রক্তের গন্ধে আরও বেশি হিংস্র হয়ে উঠেছে। এক হাতে আলভিরাকে আঁকড়ে ধরে অন্য হাতে গুলি চালাতে পেছনের এক্সিট দরজার দিকে এগোতে থাকে। হঠাৎ আরসালানের বোনদের দিকে কয়েকটা লোক এগোতে দেখে আরসালান গর্জে ওঠে। আলভিরাকে নিজের শরীরের নিচে চাপা দিয়ে মেঝেতে শুয়ে ফেলে এবং একটার পর একটা নির্ভুল শটে হামলাকারীদের রুখতে থাকে। চারিদিকে শুধু বুলেটের শব্দ আর কান্নার চিৎকার। পুলিশ আসার আগে আরসালান এই লড়াই শেষ করতে চায়, কিন্তু শত্রুপক্ষ যেন আজ পরিকল্পনা করে এসেছে আরসালানকে শেষ করার জন্য। ক্লাবের ভেতরটা তখন একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। শত্রুপক্ষ আরসালানকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আরসালান তখন এক হাতে নিজের রক্তাক্ত কাঁধ চেপে ধরে অন্য হাতে গুলি চালাচ্ছে, কিন্তু শত্রুর সংখ্যা এত বেশি যে তার ম্যাগাজিন শেষ হয়ে আসছে। হঠাৎ করে হলের উপরতলা ব্যালকনি থেকে এক রহস্যময়ী নারীর আবির্ভাব ঘটে। তার পরনে সম্পূর্ণ কালো পোশাক, মুখটা কালো মাস্কে ঢাকা, কেবল তার ধারালো স্থির চোখ দুটো দেখা যাচ্ছে। কেউ কিছু বুঝে ওঠার আগে মেয়েটি বিদ্যুৎ গতিতে দুই হাতে দুটো সাব মেশিন গান নিয়ে শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটির নিশানায় যেন কোনো ভুল নেই। প্রতিটি বুলেট নিখুঁতভাবে শত্রুদের মাথায় আর বুকে বিঁধছে। তার ক্ষিপ্রতা দেখে মনে হচ্ছে সে কোনো প্রশিক্ষিত ঘাতক। আরসালান নিজে অবাক হয়ে যায় যে কে এই নারী, যে তার প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে তাকে সাহায্য করছে। এই অজানাত্রতার কারণে শত্রুপক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। মেয়েটির প্রতিটি মুভমেন্ট যেন এক মরণঘাতী নাচ। কয়েক মিনিটের মধ্যে হলের মেঝে শত্রুদের লাশে ভরে যায়। ক্লাবের অন্ধকার হলরুম তখন মৃত্যুর তাণ্ডব চলছে। শত্রুপক্ষ যখন চারপাশ থেকে আরসালানকে ঘিরে ফেলে চূড়ান্ত আঘাত হানতে চাইছিল, ঠিক তখনই পাশার দান উল্টে যায়। আরসালান এক হাতে নিজের রক্তাক্ত কাঁধ চেপে ধরে দাঁতে দাঁত চেপে গর্জে ওঠে। তার ভেতরের মাফিয়া সত্তাটা তখন পুরো জাগ্রত। নিজের ব্যথাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়, অন্য হাতে ড্রাইভ দিয়ে মেঝেতে ঘুরিয়ে পড়ে মৃত এক হামলাকারী থেকে একটা বড় অটোমেটিক রাইফেল কেড়ে নেয়। আরসালান সজোরে গুলি চালাতে শুরু করে। দুজনের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু তাদের যুদ্ধের তাল ছিল অভিন্ন। আরসালান নিচ থেকে কাভার দিচ্ছে আর মেয়েটি ক্ষিপ্র গতিতে চারপাশ থেকে শত্রুদের নিকেশ করছে।